বরবাদ এই সিনেমাটা আমি অলরেডি ২ বার হলে গিয়ে দেখেছি শুধুমাত্র একটা ভালো রিভিউ দেওয়ার জন্য। বাট আমার মনে হইছে এখনো যেহেতু মুভিটা হলে চলতেছে, সেহেতু যদি আমি পুরো মুভিটা রিভিউ করি তাহলে অনেকে দেখার আগ্রহ কমে যেতে পারে। বাট আমি কিছু হিন্ট দিতে পারি এই মুভি সম্পর্কে। এই মুভিতে মূলত ২ টা ভালোবাসার গল্প দেখানো হয়েছে এবং দেখানো হয়েছে যে অতিরিক্ত ভালোবাসা কখনোই ভালো না। একটা হচ্ছে আরিয়ান মির্জার প্রতি অর্থাৎ সাকিব খানের প্রতি মিশা সওদাগরের অগাধ ভালোবাসা। বাবা তার ছেলেকে খুবই ভালোবাসে, যে কারণে বাবা কখনোই তাকে শাসন করে না, যে কারণে দিন দিন কিন্তু ছেলে অনেক বেশি বিগড়ে যাচ্ছিল এবং ছেলে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়। পাশাপাশি এই ছবিতে প্রচুর পরিমাণে ভায়োলেন্স আছে। ছেলে অনেক বেশি মেয়েলি কেসে চলে যায়। সে বিভিন্ন মেয়েদেরকে ধর্ষণ করা থেকে শুরু করে টাকার বিনিময়ে বিভিন্ন মেয়েদের সাথে থাকার ব্যবস্থা করে ফেলে। বাট তার বাবা কখনোই তাকে বারণ করে না। তার ফ্যামিলি থেকে কোনোভাবে তাকে প্রেশার ক্রিয়েট করে না এসব খারাপ কাজ থেকে। বরং তার ফ্যামিলি থেকে সে যত অন্যায় করুক তার বাবা সেটাকে মীমাংসা করার জন্য যার তার যত পাওয়ার আছে সব পাওয়ার সে কিন্তু খরচ করে এবং সেফলি সবসময় তার ছেলেকে সেভ করে রাখে। আর এই জিনিসটার জন্য ডে বাই ডে যে আমাদের আরিয়ান মির্জা বা সাকিব খান আরো বেশি বিগড়ে যায় এবং আরো বেশি খারাপ হয়ে যায়। এই ছবিটা পুরোটা ডার্ক একটা ক্যারেক্টার ছিল সাকিব খানের। পাশাপাশি দ্বিতীয় যে ভালোবাসাটা ছিল সেটা হচ্ছে নায়িকার প্রতি নায়কের ভালোবাসা, অর্থাৎ সাকিব খানের প্রতি ইদিকা পলের অতিরিক্ত ভালোবাসা। সাকিব খান ইদিকা পলকে খুবই ভালোবাসে, বাট ইদিকা পল তার বাবা হত্যা এবং তার বোনের হত্যার জন্য সে কিন্তু একটা ছক কষে সাকিব খানকে তার প্রেমে ফাঁদে ফেলে এবং একটা সময় সাকিব খান তাকে প্রচুর ভালোবেসে ফেলে, যে কারণে সাকিব খান তাকে কোনোভাবেই ছাড়তে পারছিল না। এই কারণেই কিন্তু সাকিব খান অনেক মানুষকে হত্যা করে। পাশাপাশি লাস্টে কিন্তু সে নায়িকাকেও হত্যা করে ফেলে, অর্থাৎ ইদিকা পলকেও সে হত্যা করে ফেলে এবং তার জন্য কিন্তু তার ফাঁসি হয়। তো এখানে কিন্তু দুইটা ভালোবাসার গল্পেই দেখানো হয়েছে যে অতিরিক্ত ভালোবাসা কখনোই ঠিক না। অতিরিক্ত ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায় এবং ভুল করে ফেলে। এই মুভিটা আমি ২ বার দেখেছি। ২ বার দেখে আমি এতটুকু ক্লিয়ার হইছি যে এই মুভিটা অ্যানিমাল থেকে পুরোপুরি ইন্সপায়ার হইছে। এবং এই মুভিটার যে পরিচালক ছিল হৃদয়, সেও কিন্তু বারবার বলছে যে সে অ্যানিমাল থেকে ইন্সপায়ার হয়ে এই মুভিটা তৈরি করেছে। অ্যানিমালে যেমন নায়ক তার বাবাকে প্রচুর ভালোবাসে, এখানে দেখা যাচ্ছে যে নায়ক নায়িকাকে প্রচুর ভালোবাসে। অ্যানিমাল মুভিতে রণবীর কাপুর যেমন তার বাবার জন্য সবকিছু করতে পারে, সারা পৃথিবী ধ্বংস করে দিতে পারে, এই মুভিতে সাকিব খান ইদিকা পল এর জন্য সবকিছু করতে পারে, পুরো ধ্বংস করে ফেলতে পারে। অ্যানিমাল মুভিতে কিন্তু একটা পাওয়ারফুল ভিলেন ছিল, এই মুভিতেও সেম একটা পাওয়ারফুল ভিলেন ছিল যিশু সেনগুপ্ত। যিশু সেনগুপ্তর ক্যারেক্টার খুবই ডার্ক ছিল। এটা যদি আপনি দেখেন হলে গিয়ে তাহলে বুঝতে পারবেন আসলে কতটা ডার্ক ছিল। মুভিতে প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু খুব বাজে ভাষায় গালি দিতেছিল। এই জিনিসটা হলের মধ্যে মিউট করে দেওয়া হয়েছে, বাট যদি মিউট না করতো তাহলে যারা অ্যাডাল্ট আছে তাদের দেখে ভালোই লাগতো। বাট এখানে কিন্তু যারা বাচ্চা নিয়ে যাইতে চান তাদের একটু সাবধান করে দিচ্ছে, কারণ এই মুভিতে এমন এমন কিছু সিন আছে যে ফ্যামিলি নিয়ে আসলে দেখার মতো না। পাশাপাশি আমার মনে হয় যে এই মুভিটা ইয়াং জেনারেশন নতুন উঠতি বয়সী ছেলে মেয়েদের মধ্যে নিজেকে আরিয়ান মির্জার মতো ভাবা যদি নেশা করা শুরু করতে পারে এবং তাদের কাছে নেশা করা একটা স্টাইলিশ মনে হতে পারে। আমার মনে হচ্ছে যে এই মুভিটা বাংলাদেশের জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে, বাট মুভিটা অবশ্যই তামিল ধাঁচে তৈরি করা এবং বাংলাদেশ বলতে আমরা তো ম্যাক্সিমাম মানুষ এখন কিন্তু ইন্ডিয়ান মুভিতে বেশি ঢুকে পড়ছি। তো এই টাইপের যদি মুভি না আসে তাহলে কিন্তু বাংলাদেশে মুভি ইন্ডাস্ট্রি এগোতে পারবে না। তো আমার মনে হয় যে এরকম মুভি আসা উচিত, বাট একটু ডার্কনেস যদি কমায় আনা হয় তাহলে হয়তোবা সবার জন্য প্রযোজ্য হয়। আর যদি এই মুভিগুলো এইভাবে বা এর চেয়েও ডার্কনেস আনতে চায় তাহলে অবশ্যই এ প্লাস ক্যাটাগরিতে আনা উচিত, যাতে শুধুমাত্র অ্যাডাল্ট যারা তারাই এই মুভিটা দেখতে পারবে এবং ১৫ থেকে ১৬ বছরের নিচে যারা আছে তারা যেন এই মুভিটা না দেখতে পারে। এবং এই মুভিটায় কিন্তু প্রচুর পরিমাণে হাতিয়ার ব্যবহার করা হয়েছে, শর্ট গান বলেন, রাইফেল বলেন, আপনার ওই যে একটা বন্দুক আছে না কেজিএফ মুভিতে যেটা ইউজ করছে, ওই টাইপের ও মুভি বন্দুক কিন্তু ইউজ করা হয়েছে। প্রচুর অ্যাকশন ছিল, একদম ফাটায় ফেলার মতো। এবং সবচেয়ে বেশি এই মুভির ভালো লেগেছে বিজিএমটা। এই মুভিতে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা বিজিএম তারা সেট করছে। এক একটা ক্যারেক্টার আসতেছে, এক একটা বিজিএম দিতেছে, এক একটা সাউন্ড যেটা আপনার কানে লাগার সাথে মনে হচ্ছে যে না এই ক্যারেক্টারের জন্য এই সাউন্ডটা একদমই পারফেক্ট, এই বিজিএমটা একদমই পারফেক্ট। এই জিনিসটা খুবই ভালোভাবে ফুটায় তুলছে। আমরা তুফান মুভি যেটা দেখেছিলাম সেখানে কিন্তু বিজিএম খুব ভালোভাবে ইউজ করতে পারে নাই, বাট বরবাদে ভাই অস্থির লেভেলের বিজিএম ইউজ করছে।
আপনি যদি একটা বিজিএম দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত ভালো মানের বিজিএম তারা ইউজ করছে। এবং এই মুভিতে যে শর্ট গুলো নিছে অস্থির লেভেলের, আসলে কোরিওগ্রাফি অস্থির ছিল। সিনেমাটোগ্রাফি এই মুভির বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমাটোগ্রাফি। যখন সে ক্যামেরা গুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিয়েছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলে এত সুন্দরভাবে ফুটায় তুলছে, আপনি দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে কত ভালো মানের কোরিওগ্রাফি, কত ভালো মানের সিনেমাটোগ্রাফি তারা ফুটায় তুলছে এই মুভির মাধ্যমে। এই মুভিতে বেশ কিছু গান ছিল যে গানগুলো মোটামুটি ভালো ছিল। এখানে ফানি গান থেকে শুরু করে ইমোশনাল প্রত্যেকটা গানই আসলে ভালো লেগেছে। আমার কাছে অবশ্য জিদা গানটা বেশ ভালো লেগেছিল। পাশাপাশি যে আইটেম গানটা ছিল এটা একটু ফানি টাইপের ছিল, বাট আইটেম গানটাও যথেষ্ট ভালো ছিল। বাট এখানে নুসরাত ফারিয়া আইটেম গানে খুব বেশি একটা অ্যাক্টিভ বলে মনে হয়েছে, আমার কাছে এরকম মনে হয় নাই যে নুসরাত ফারিয়া যেটা অন্য কেউ হয়তোবা এখানে বেটার অভিনয় করতে পারতো। যদি সাকিব খানের অভিনয়ের কথা বলি, সাকিব খান খুবই ভালো মানের অভিনয় করছে। সাকিব খান তার যে কথা বলার স্টাইল, তার ডায়লগ ডেলিভারি, তার মুভমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এইগুলো যথেষ্ট ভালো ইম্প্যাক্ট ফেলাইছে মুভির মধ্যে। এবং ইদিকা পলের যে অভিনয়ের কথা, হ্যাঁ ইদিকা পল বেশ ভালো অভিনয় করেছে। তবে আমার মনে হয় বাংলাদেশের যে নায়িকা গুলো ছিল তারা ওদেরকেও যদি ইউজ করা হতো, তাদের থেকে ওই এরকম এভারেজ টাইপেরই অভিনয় পাওয়া যেত। এখানে ইদিকা পল খুব বেশি এক্সট্রা অর্ডিনারি অ্যাড করছে আমার মনে হয় নাই, বাট এভারেজ মোটামুটি ভালো অভিনয় করেছে। এবং মিশা সওদাগরের যে অভিনয়টা ভাই দুর্দান্ত অভিনয় ছিল। মিশা সওদাগর সে তার বাবার পার্টে এবং একজন ক্ষমতাশীল ব্যক্তি হিসাবে তার যে ক্যারেক্টার অনুযায়ী সে যথেষ্ট ভালো অভিনয় করেছে। মিশা সওদাগর আসলে আমাদের দেশে একজন লিজেন্ড ক্যারেক্টার। তার প্রত্যেকটা অভিনয় অনেক ভালো হয়, বাট এই মুভির অভিনয় অন্যান্য সব মুভি থেকে অনেক বেশি ছাড়িয়ে ফেলছে। এবং এই মুভিতে আরেকটা লুইট ক্যারেক্টার ছিল জিল্লু, যে আসলে কলকাতার একজন আর্টিস্ট, এবং তার অভিনয়, তার যে ইমোশন, মোটামুটি তারকে অল্প স্ক্রিন টাইম দিলেও সে যথেষ্ট ভালো ভূমিকা রেখেছে অভিনয়ে। তোর অভিনয়ের কথা যদি বলি, সে যে ডার্ক অভিনয় করেছে, তার অভিনয় আসলে অসাধারণ ছিল। তার ক্যারেক্টার অনুযায়ী সে অভিনয় ফাটিয়ে দিছে। আমার মনে হয় যে যদি এরকম মুভি করে, এরকম পাওয়ারফুল ভিলেন, পাওয়ারফুল অ্যাক্টর থাকে, তাহলে এসব মুভিগুলো অনেক ভালো, অনেক বেশি অ্যাকশনেবল হয় এবং অনেক বেশি মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলাইতে পারে। আশা করি বরবাদ মুভিটা যারা এখন পর্যন্ত হলে গিয়ে দেখেন নাই তারা হলে গিয়ে দেখবেন, এবং আমি অলরেডি দেখে ফেলেছি 2 বার। তো আপনারা যারা যারা কে দেখছেন এবং কতবার দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট না করে কেউ যাবেন না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।